নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো মতেই ইস্তফা দেবেন না বলে দিয়েছেন, এবং তারপর থেকে এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে পশ্চিমবঙ্গে, যে তাহলে কি একটা রাষ্ট্রপতি শাসন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ দেখতে চলেছে। এবং সেই জায়গাটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যখন উত্থাপিত হচ্ছে, তখন মূল যে প্রেক্ষিতটা তৈরি হচ্ছে, আর এন রবি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গভর্নর, তিনি কি সিদ্ধান্ত নেন। তার কারণ সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে টেকনিক্যাল জায়গা থেকে উদ্ধব ঠাকরের দলের অন্যতম একজন সাংসদ সঞ্জয় রাউত তিনি বিশ্লেষণ করেছেন, এবং তার বক্তব্য অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রেজিগনেশন না দেওয়ার যে ডিসিশন, সেটা একদমই সঠিক ডিসিশন। তার কারণ তিনি বলছেন যে এইভাবেই উদ্ধব ঠাকরে যখন একদম সরাসরি রেজিগনেশনটা দিয়ে দিয়েছিলেন, তখন সুপ্রিম কোর্টের কাছে জবাব দেওয়ার মতন আমাদের কিছু ছিল না, এবং তাই জন্য সম্পূর্ণ কেসটাই ভেস্তে গিয়েছিল। সম্পূর্ণ প্রেক্ষাপটটা আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করে বললেই বুঝতে পারবেন যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীর কথা ভেবে কোথাও কিন্তু গিয়ে এই যে রেজিগনেশন না দেওয়ার তার যে প্রেক্ষিতটা, অর্থাৎ তিনি যে একদম সরাসরি ভোট লুট করেছে ভারতীয় জনতা পার্টি, তেমন অভিযোগ তুলেছেন, সেটার প্রেক্ষিতে দাঁড়িয়েই তার এই সামগ্রিক রেজিগনেশন না দেওয়ার একটা প্রেক্ষিত উঠে এসেছে। অর্থাৎ তিনি কোথাও মানতে চাইছেন না তিনি হেরে গিয়েছেন, তিনি কোথাও মানতে চাইছেন না যে তিনি সম্পূর্ণ মানুষের রায় হেরে গিয়েছেন। তিনি বলছেন যে 100টারও বেশি সিটে ভোট লুট করে ভারতীয় জনতা পার্টি জিতেছে। অথচ বিভিন্ন জায়গায় আমরা কিন্তু দেখতে পেয়েছি যে একই সাথে যেখানে ভোট হয়েছে, পিনারাই বিজয়ন কেরালার মুখ্যমন্ত্রী ছিলেন, এম কে স্টালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন, তারা প্রত্যেকেই সেই দিনই গিয়ে রেজিগনেশন দিয়েছেন রেজাল্টের দিন। তাহলে এক যাত্রায় পৃথক ফল হলো কি করে, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, এবং সেটা কোন জায়গা থেকে তার একটা রণকৌশল সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও একদম সরাসরি সঞ্জয় রাউত বলছেন। কি বলছেন সঞ্জয় রাউত, কোট আনকোট আপনাদের বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের এই মুহূর্তে জানাই, সঞ্জয় রাউত বলছেন যে আমরা যখন সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, উদ্ধব ঠাকরে তিনি ইস্তফা দেওয়ার পরবর্তী সময়, তৎকালীন সময় প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়, এবং ডি ওয়াই চন্দ্রচূড় তিনি সম্পূর্ণভাবে বলেছিলেন যে যেখানে মুখ্যমন্ত্রী নিজেই ইস্তফা দিয়ে দিয়েছেন, সেখানে এই সামগ্রিক কেসটা পরবর্তীতে আমরা আলোচনায় আনবো কিভাবে। অর্থাৎ সঞ্জয় রাউত যে কথাটা বলছেন, তিনি বলছেন মমতা ব্যানার্জির ডিসিশন নট টু রিজাইন is entirely justified. According to the judgment in the Udbhav Thackeray versus Maharashtra government case by CJI DY Chandrachud, the court did not reinstate Udbhav Thackeray to his position because he had resigned on his own. অর্থাৎ উদ্ধব ঠাকরের দল থেকে যখন ম্যাক্সিমাম সৈন্য একদম ছেড়ে চলে যায় একনাথ শিন্ডের সঙ্গে, সেই সময় উদ্ধব ঠাকরে রিজাইন করেন, কারণ সরকার ভেঙে গিয়েছিল হঠাৎ করেই। মহারাষ্ট্রে সেই সময় সরকার ভেঙে গিয়েছিল, এবং একনাথ শিন্ডে হঠাৎ করেই এই সরকার ভেঙে যাওয়ার পরবর্তীতে উদ্ধব ঠাকরে রিজাইন করার পরবর্তীতে তিনি মুখ্যমন্ত্রী হয়ে যান, কিন্তু তার পরবর্তীতে তাকে আবারও ভাইস মুখ্যমন্ত্রী কিংবা ডেপুটি মুখ্যমন্ত্রী করে রেখে দিয়েছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি। সেই জায়গাটা অবশ্যই অন্য প্রেক্ষিত, কিন্তু অবশ্যই এই মুহূর্তে যে জায়গাটা উঠে আসছে, সঞ্জয় রাউত যেটা বলছেন যে শিবসেনার ক্ষেত্রে আমরা যে ধাক্কাটা খেয়েছি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত খাবেন না তিনি যদি কোর্টে মুভ করেন। অর্থাৎ তার বক্তব্যের ইঙ্গিতটা কিন্তু এটাই, অর্থাৎ সম্পূর্ণভাবে রণকৌশলের ভিত্তিতে এই প্রেক্ষিত তৈরি হয়েছে কিনা সেটা যেমন একটা প্রশ্ন, অন্যদিকে রাষ্ট্রপতি শাসন কি বাংলায় একদম চলে আসতে পারে, একদম সরাসরি লাগু হতে পারে। সেই ক্ষেত্রে নিয়মটা আপনাদের বলি, একদম রাজ্যপাল আর এন রবি এই মুহূর্তে তিনি যদি রাষ্ট্রপতির কাছে বলেন কিংবা একদম সরাসরি আবেদন করেন যে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলা সেটা এতটাই বিশৃঙ্খল হয়ে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সরাসরি আপনার শাসন চালু করুন এই কতদিনের জন্য, যে যতদিন না নতুন সরকার গঠিত হচ্ছে, নতুন সরকার শপথ গ্রহণ করছে। নতুন সরকার শপথ গ্রহণ করবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 9ই মে আমরা যেমন জানতে পারছি, এবং সেদিন দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই উপস্থিত থাকবেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মন্ত্রিসভা
যতদিন না পর্যন্ত শপথ গ্রহণ নিচ্ছে এবং নতুন মুখ্যমন্ত্রী তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন সেটাও কিন্তু একটা প্রেক্ষিত তৈরি হচ্ছে। সুতরাং কোথাও গিয়ে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্তটা জেনে শুনে একটা সঠিকভাবেই তিনি তার পদক্ষেপ নিয়েছেন, এবং তার এই যে পদক্ষেপ সেটাকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে থেকে কিন্তু বহু মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা পর্যন্ত করতে এসেছেন, ঠিক যেমন অখিলেশ যাদব আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসে দেখা করে গিয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং বিদায়ী মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সম্পূর্ণ তিনি বলছেন নিজেকে ফ্রি বার্ড, তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সকে সম্পূর্ণভাবে সামনে রেখে লড়াইটা করতে চাইছেন, কিন্তু যে ইন্ডিয়া অ্যালায়েন্সের থেকে তিনি সম্পূর্ণ দূরত্ব বজায় রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এর আগে, সেই ইন্ডিয়া অ্যালায়েন্সকে সামনে রেখে এই মুহূর্তে তার লড়াইটা তিনি লড়তে চাইছেন। এবং আপনাদের জানিয়ে রাখায় এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা অন্যতম মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কিন্তু কেন্দ্রীয় রাজনীতিতে উঠে আসতে পারেন, তেমন একটা স্বরগুলো কিন্তু শোনা যাচ্ছে রাজনৈতিক আনাচে কানাচে। সেটা পরের প্রেক্ষিত কিন্তু এই মুহূর্তে তার যে রেজিগনেশন না দেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু RN রবি এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য আবেদন জানাতে পারেন। তাছাড়া তিনি যেটা করতে পারেন, নিজের হাতে সম্পূর্ণ বিষয়টাকে কন্ট্রোল করতে পারেন, পশ্চিমবঙ্গের সামগ্রিক অ্যাডমিনিস্ট্রেশনটাকে নিজের হাতে কিন্তু RN রবি রাখতে পারেন। সুতরাং এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেজিগনেশন না দেওয়ায় একটা নতুন দিক কিন্তু উঠে এলো সঞ্জয় রাউত রাজ্যসভার সাংসদ শিবসেনার থেকে, তার বক্তব্যের মাধ্যমে তিনি বলছেন যে এটা একদম সঠিক। তার কারণ এটাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি পরবর্তী সময়ে কোর্টে মুভ করেন, তাহলে কোর্ট প্রথম যে প্রশ্নটা করবে যে আপনি যদি ভোট লুটের প্রশ্ন তুলতে আসেন এখন, তাহলে সেই ক্ষেত্রে আপনি রেজিগনেশন দিলেন কেন? তাহলে তো আপনি মেনেই নিলেন কোথাও গিয়ে আপনার পদ থেকে আপনি ইস্তফা দেওয়ার মাধ্যমে ভোটের রেজাল্টটাকে আপনি মেনে নিলেন। আপনি যদি মেনে না নেন তাহলে আপনি রেজিগনেশনটা তখন দিলেন কেন? এই প্রশ্নটা কিন্তু উঠতে পারে। তার কারণ সঞ্জয় রাউত বলছেন যে উদ্ধব ঠাকরে তার পজিশনটা আর ফিরে পায়নি DY চন্দ্রচূড়ের মাধ্যমে, কারণ তিনি রেজিগনেশনটা দিয়ে দিয়েছিলেন তার আগেই। এই বিষয়টা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে শোরগোল ফেলেছে, এবং অবশ্যই RN রবি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি করেন ঠিক আমরা দেখব। এবং গুরুত্বপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে একদম অভিযোগটা জানাচ্ছেন যে 100টার বেশি সিট আমরা কিন্তু জিতে যেতাম আরো, কিন্তু আমরা জিততে পারলাম না। তার কারণটা কি? আমরা জিততে পারলাম না তার কারণ হচ্ছে 100টার মতন সিটে একদম সরাসরি স্লো কাউন্টিং করা হয়েছে, এবং যখন একদম প্রেস মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় জনতা পার্টি দিকে দিকে জয়লাভ করছে, তখন সেই সমস্ত 100টা বেশি কাউন্টিং সেন্টার থেকে তৃণমূল কংগ্রেসের এজেন্টদের বের করে দিয়ে ভারতীয় জনতা পার্টি নিজেদের মতন নিজেরা যেমন ইচ্ছা কাউন্টিং করিয়ে ইলেকশন কমিশনকে দিয়ে ফল ডিক্লেয়ার করেছে। এটা অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগের কি ভিত্তি থাকতে পারে এবং এই অভিযোগের মাধ্যমে পরবর্তীতে তার কি মুভমেন্ট হতে পারে, আইনি প্রক্রিয়া কি কি হতে পারে, সেটা অবশ্যই সময় উত্তর দেবে। কিন্তু এই মুহূর্তে সামগ্রিক যে একটা অসুবিধে তৈরি হলো, সামগ্রিক যে একটা অন্য ধরনের ছবি তৈরি হলো, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেশ খানিকটা মানুষকে ভাবায়, এবং অবশ্যই বেশ খানিকটা অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকেও একটা নতুন আয়না তৈরি করে যে সারা ভারতবর্ষ যখন একদম গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সেখানকার থেকে যা রেজাল্ট আসছে সেটাকে মেনে নিচ্ছেন, দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী থেকেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানতে পারছেন না? যখন MK স্ট্যালিন তিনি মেনে নিচ্ছেন, যখন পিনারাই বিজয়ন তিনি মেনে নিচ্ছেন, কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানতে পারছেন না? এই প্রশ্নটা এই মুহূর্তে উঠবেই। ঠিক একইভাবে প্রশ্ন উঠছে যদি বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন 2011 সালে তিনি ইস্তফা না দিতেন, তখন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণের আগে তৎকালীন বিরোধী নেত্রী কি বলতেন? এই সামগ্রিক প্রেক্ষাপটে তিনিও কি বলতেন না যে এই যে বিষয়টা করছেন তিনি, সেটা একদম বালখিল্যতা? এই প্রশ্ন উঠবে এই মুহূর্তে। এই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে, আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।